দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দেবকাহিনী চ্যানেলের এই মহাভারতের মহাকাব্যিক পথচলার আরেকটি ভিডিওতে। এর আগের যে ভিডিওগুলো সেখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কর্ণের জন্মের কাহিনী, পাণ্ডবদের জন্মের কাহিনী এবং কৌরবদের জন্মের কাহিনী। আজকের এই ভিডিওতে আপনাদের বলবো এর পরবর্তী কাহিনী। মহাভারত সিরিজের 9th এপিসোডে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পাণ্ডবদের দ্বিতীয় পুত্র অর্থাৎ ভীম এমন ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠেছিল, কিভাবে লক্ষ হাতির শক্তি অর্জন করেছিল। তাই দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন এবং মহাভারতের ঘটনাক্রম অনুযায়ী এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে আপনাদের মন্তব্য নিচের কমেন্টে আমাকে লিখে জানান এবং ভবিষ্যতে মহাভারতের কাহিনী নিয়ে পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। কৌরব এবং পাণ্ডবদের জন্মের পর কেটে গেছে অনেকগুলো বছর। যুধিষ্ঠিরের বয়স এখন 16 বছর, ভীমের বয়স 15, অর্জুনের 14, নকুল এবং সহদেবের 13 বছর বয়স। ভীম এবং দুর্যোধন তারা একই সময়ে জন্মগ্রহণ করেছিল, তাই কৌরবদের বয়সও কিন্তু তখন 15 বছর। ঠিক এই সময়ে ঘটে গেল এমন এক ঘটনা, যে ঘটনা বীজ বপন করল ভবিষ্যতের কৌরব এবং পাণ্ডবদের রক্তক্ষয়ী যুদ্ধের। এই ঘটনার পিছনে মূল কারণ হলো কিমিন্দম ঋষির একটি অভিশাপ। চলুন খুলেই বলি ঘটনাটা। তখন পাণ্ডু কুন্তী, মাদ্রী এবং তার 5 পুত্র সন্তানকে নিয়ে থাকেন শতশৃঙ্গ পাহাড়ে। বর্তমান লোকেশন অনুযায়ী এটি মহারাষ্ট্রের নাসিকের কাছাকাছি। তো এইখানেই তারা আশ্রম বানিয়ে থাকেন। যখন যুধিষ্ঠিরের 16 বছর বয়স, তখন একবার পাণ্ডু তিনি মাদ্রীর প্রতি আকৃষ্ট হলেন এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করলেন, কারণ এর আগে কিমিন্দম মুনি এবং তার স্ত্রী হরিণ দম্পতির রূপ নিয়ে তারা প্রেমে মত্ত ছিল। ঠিক সেই সময় পাণ্ডু মৃগয়াতে গিয়ে তাদের তীরবিদ্ধ করেছিলেন। তখন কিমিন্দম মুনি অভিশাপ দিয়েছিল যে পাণ্ডু যখন এরকম প্রেমালাপে লিপ্ত হতে যাবেন, যখন সম্পর্ক স্থাপনের চেষ্টা করবেন পুত্র সন্তান উৎপাদনের জন্য, তখন কিন্তু সেই মুহূর্তেই তার মৃত্যু হবে। সেই কারণেই তো পাণ্ডু মৃত্যু ভয়ে স্বাভাবিক নিয়মে সন্তান উৎপাদন বা সন্তানের জন্ম দেওয়ার চেষ্টা করেননি। তাই কুন্তী এবং মাদ্রী তারা ঋষি দুর্বাসার দেয়া মন্ত্র উচ্চারণ করে দেবতাদের আহ্বান জানিয়ে তাদের ঔরসে সন্তান লাভ করেছিলেন। তো যখনই তিনি মাদ্রীর কাছে যাওয়ার চেষ্টা করলেন, মাদ্রীর প্রতি আকৃষ্ট হলেন, তখনই রাজা পাণ্ডু তিনি কিমিন্দম মুনির অভিশাপে প্রাণত্যাগ করলেন এবং রাজা পাণ্ডু প্রাণত্যাগ করায় রাজা পাণ্ডুর সঙ্গে সে যুগের প্রচলিত নিয়ম অনুযায়ী সহমরণে গেলেন মাদ্রী। এরপর ওই শতশৃঙ্গ পাহাড়ে যারা পাণ্ডুর আশ্রমের আশেপাশে যেসব ঋষিরা ছিলেন, তারা পাণ্ডু এবং মাদ্রীর মৃতদেহ সেই সঙ্গে কুন্তী এবং পঞ্চপাণ্ডবকে নিয়ে এলেন হস্তিনাপুরে এবং হস্তিনাপুরে এসে তারা পাণ্ডুর স্ত্রী এবং সন্তানদের পরিচয় করে দিলেন ধৃতরাষ্ট্র এবং কৌরবদের সাথে। সেখানে রাজকীয় আয়োজনে পাণ্ডু এবং মাদ্রীর শেষকৃত্য সম্পন্ন হলো। 13 দিন পর তাদের শ্রাদ্ধ সম্পন্ন হলো। ঋষি বেদব্যাস তিনি কিন্তু ভবিষ্যৎ দর্শন করলেন। তিনি বুঝলেন এর পরবর্তীকালে কৌরবদের অধর্মের জন্য ভয়ঙ্কর এক দুঃসময় আসতে চলেছে হস্তিনাপুরে। তাই তিনি মাতা সত্যবতী এবং বিচিত্র বীর্যের 2 স্ত্রী অম্বিকা এবং অম্বালিকাকে বললেন তারা যেন তপবনে গিয়ে তপস্যা করে। ব্যাসদেবের কথা শুনে সত্যবতী, অম্বিকা এবং অম্বালিকা তপবনে গিয়ে তপস্যা শুরু করলেন এবং তপস্যারত অবস্থায় তারাও প্রাণত্যাগ করলেন। এরপর কৌরব এবং পাণ্ডবরা তারা একসঙ্গে বড় হচ্ছিল খেলাধুলা করতে করতে। এদের মধ্যে ভীম সবচেয়ে শক্তিশালী হওয়ায় সে কিন্তু কৌরব শিশুদের ওপর খেলার ছলে তাদের অতিষ্ঠ করত।
খেলার ছলে ভীমের এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল কৌরবরা। তারা কিন্তু শক্তিতে কোনোভাবেই ভীমের সঙ্গে পেরে উঠছিল না। তাই একদিন দুর্যোধন ভীমকে জব্দ করার জন্য প্রমাণকোটি নামে এক জায়গায় একটা আবাস বানালো। সেখানে নানা সুন্দর সুন্দর সুস্বাদু খাবারের আয়োজন করলো পঞ্চপাণ্ডবদের। তারপর পঞ্চপাণ্ডবকে নিমন্ত্রণ করলো সেই ভুরি ভোজে। সেখানে দুর্যোধন ভীমের খাবারে কালকূট নামে এক বিষ মিশিয়ে দিল। সেই খাবার খেয়ে বিষের প্রতিক্রিয়ায় ভীম অচৈতন্য হয়ে পড়ল। তারপর দুর্যোধন অচৈতন্য ভীমকে লতায় পাতায় বেঁধে তাকে ফেলে দিল গঙ্গার জল। গঙ্গার নিচে সেখানে সাপেদের বাস। সাপেরা ভীমকে পেয়ে তাদের বিষাক্ত বিষ দিয়ে দংশন করতে লাগলো। সেই ভীষণ বিষের প্রতিক্রিয়ায় ভীমের দেহে যে কালকূট নামে বিষ ছিল, সেই কালকূট বিষ ক্ষয়প্রাপ্ত হলো, অর্থাৎ সেই বিষের প্রতিক্রিয়া কেটে গেল। তখন ভীম তার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে আসতে ভীম সেই সাপেদের একটার পর একটা সাপকে ধরে তাদের মারতে লাগলো। এ খবর গেল সাপেদের রাজা বাসুকীর কাছে। বাসুকী যখন ভীমের পরিচয় পেলেন, তখন তিনি বুঝলেন ভীম হলো কুন্তিভোজের দৌহিত্র, আর কুন্তিভোজ ছিলেন বাসুকীর দৌহিত্র, অর্থাৎ ভীম হচ্ছেন বাসুকীর দৌহিত্রের দৌহিত্র। এই কারণে বাসুকী ভীমকে আদর আপ্যায়ন করলেন। তিনি অন্যান্য সাপেদের বললেন যে ভীমকে বিভিন্ন ধনসম্পদ মণিমাণিক্য দিয়ে তাকে সুখী করতে। তখন একজন সর্প সে বাসুকীনাথকে বলল, এই পুত্রকে ধনসম্পদ দিয়ে কি হবে, বরং একে আমাদের গোপন রসায়ন খাইয়ে দিন। তখন বাসুকীনাথ সেই আজ্ঞাই দিলেন। বাসুকীনাগের আজ্ঞা পেয়ে অন্যান্য সর্পরা ভীমকে নিয়ে গেলেন তাদের সেই গোপন রহস্যময় রসায়ন কুণ্ডে। সেখানে অল্প একটু হয়তো রসায়ন খাবার পারমিশন ছিল, কিন্তু ভীম সে 8 কুণ্ড মানে 8টা পুকুরের মতো বিশাল রসায়নের যে ভাণ্ডার, এরকম 8টা কুণ্ডের যত রসায়ন ছিল সব খেয়ে নিল। তারপর তার পেট যখন ভরল, তখন সে মনের সুখে ঘুমিয়ে পড়ল। 8 দিন পর তার ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর বাসুকীনাগ তাকে বলল, এই গোপন রসায়ন পান করে তার শরীরে কিন্তু লক্ষ হাতির বল এসে গিয়েছে। ওদিকে হস্তিনাপুরে কুন্তী ভাবছিলেন হয়তো তার সন্তান কোনোভাবে মারা গিয়েছে, কিন্তু বিদুর বলল যে ভীমের মারা যাওয়া সম্ভব নয়, কারণ ব্যাসদেব অলরেডি বলেছেন যে কুন্তীর পুত্ররা কিন্তু দীর্ঘায়ু হবে। 8 দিন পর ঘুম ভেঙে ভীম ফিরে গেলেন হস্তিনাপুরে তার পরিবারের কাছে, এবং সকল ঘটনা তিনি বললেন দাদা যুধিষ্ঠিরকে। সব শুনে যুধিষ্ঠির ভীমকে এই ঘটনা গোপন রাখতে বললেন, এবং তিনি তার ভাইদের বললেন যে এর পরবর্তীকালে কৌরবদের থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। মহাভারতের এপিসোড 9-এর ভিডিওটা আজকে এই পর্যন্তই। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও সম্বন্ধে আপনার মতামত কিন্তু লিখে জানাতে হবে নিচের কমেন্ট বক্সে। এর পরবর্তী ভিডিওতে অর্থাৎ এপিসোড 10-এ আপনাদের সঙ্গে পরিচয় করাবো মহাভারতের 3 বিখ্যাত চরিত্রের সঙ্গে, কৃপাচার্য, দ্রোণাচার্য এবং অশ্বত্থামা। তাই অবশ্যই দর্শক বন্ধুরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করুন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। দেখা হচ্ছে আগামী দিনে নতুন ভিডিওটি নিয়ে।